আচ্ছা দেখো, আজকের ক্লাসে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা তো এতদিন আর কি থার্মোমিটার নিয়ে অনেক কথা বলছি। সো আজকে আর কি আমরা একটা থার্মোমিটার বানানোর ট্রাই করবো আর কি। সো সেক্ষেত্রে আর কি কিছু জিনিস বুঝতে হবে আর কি। সো আমরা যখন আর কি ছোটোবেলা যখন 9-10 ছিলাম তখন আমরা কিছু জিনিস জানতাম আর কি, তো সেগুলো আর কি ছবিতে একটু ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করবো আর কি। আমরা তো জানি যে ভৌত অবস্থার পরিবর্তন বলতে আসলে কী বোঝায়। ভৌত অবস্থার পরিবর্তন বলতে যেমন বরফ থেকে পানি হয়, তারপর পানি থেকে বরফ হয়, পানি থেকে বাষ্প হয়, বা বাষ্প থেকে পানি হয়, এরকম আর কি। সো এখানে আর কি সেটাই বোঝানোর চেষ্টা করছি মোটামুটি। সো আমরা তো জানি যে যদি ভৌত অবস্থার পরিবর্তন করতে চাই তাহলে কিন্তু আমাদের বাইরে থেকে আর কি তাপ দেওয়ার প্রয়োজন হয় আর কি। বাইরে থেকে যদি একটা তোমার তাপ দাও তাহলে ওই তাপটা আর কি শোষণ করে দেখা যায় পরবর্তীতে ভৌত অবস্থা পরিবর্তন। ভৌত অবস্থা যখন পরিবর্তন হয় তখন কিন্তু তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, সেটা তো আমরা মোটামুটি জানি। যেমন ধরো যে কি বলে, আমরা ওই যে কি বলে সত্তর তাপ পড়ছিলাম, আপেক্ষিক সত্তর তাপ পড়ছিলাম আর কি। যেমন কি বলে, বরফ গলন আপেক্ষিক সত্তর তাপ পড়ছি। তারপর পড়ছে হচ্ছে তোমার কি বলে যে বাষ্পীয় ভবনের আপেক্ষিক সত্তর তাপ পড়ছি আর কি, এরকম সেগুলো আর কি। সো এখানে দেখো আমি একটা পাত্র নিছি আর কি। সো এই যে এটা একটা পাত্র, এই পাত্রের ভিতরে আমি কিছু বরফ নিছি। এখানে আমি বলে দিচ্ছি যে এটা হচ্ছে -20°C তাপমাত্রার বরফ আর কি। তার মানে বরফ তো অবশ্যই 0°C বা তার নিচে থাকবে আর কি। সো আমি এখানে একটা তোমার পারদ থার্মোমিটার আর কি এই পানিটার ভিতরে, মানে বরফওয়ালা পানির ভিতরে আর কি তোমার করলাম, মানে ঢুকে রাখলাম আর কি। সো এখন দেখো এরপর আমি কি করলাম, এটা কিন্তু তোমার কি বলে পারদ থার্মোমিটার, তার মানে এখানে মার্কারি আছে আর কি। আর আমি এখানে কি করলাম যে বাইরে থেকে আমি একটা মোমবাতি দিয়ে তাপ দিতেছি আর কি, কী পরিমাণ তাপ দিতেছি এখানে। সো তার মানে তাপ দেওয়া মানে কি, এখানে অবশ্যই আর কি এই যেই তোমার জিনিসটা আছে এটা তাপমাত্রা অবশ্যই বাড়তে থাকবে। তার মানে কি, আমি যখন এইটা আর কি মার্কারিটা এখানে ঢুকাবো একদম তাপ দেওয়ার আগে, তখন কিন্তু এটা -20°C শো করবে আর কি। সো আমি যখন বাইরে থেকে তাপ দেবো আর কি, কী পরিমাণ তাপ দিতে থাকবো, তখন কিন্তু এটার তাপমাত্রা আর কি বাড়তে থাকবে, মানে এই পানিটার। তার মানে কি বরফের তাপমাত্রাও বাড়তে থাকবে। সো বাড়তে বাড়তে একটা সময় দেখা যাবে কি যে বরফটা আর কি 0°C মানে আইসা থেমে গেছে আর কি। বুঝতে পারছো? তার মানে -20 থেকে -20°C থেকে 0°C এসে বরফটা আর কি থেমে যাবে আর কি। তখন তুমি দেখবা যে আর কি মানে তাপমাত্রা আর বাড়তেছে না আর কি। মানে 0°C আইসা আর কি তাপমাত্রা বাড়াটা বন্ধ হয়ে যাবে। মানে এই তুমি কি বলে এই 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 থার্মোমিটারে দেখবা যে হঠাৎ করে আর কি 0°C আইসা, মানে -20 থেকে 0°C আইসা এটা আর কি তাপমাত্রা বাড়া বন্ধ হয়ে গেছে। সো এটার কারণ কি? আসলে এটার কারণ হচ্ছে তোমার ওই 0°C আইসা এখানে যে বরফ যে ছিল এই বরফটা আর কি পানিতে পরিণত হবে। মানে 0°C তোমার বরফটা 0°C পানিতে পরিণত হবে, 0°C তাপমাত্রা পানিতে পরিণত হবে। তার মানে কি ভৌত অবস্থার পরিবর্তন হইতেছে। এই জন্য ভৌত অবস্থার পরিবর্তনের কারণে আমার তাপমাত্রা বাড়া আর কি বন্ধ হয়ে গেছে। যতক্ষণ না সমস্ত বরফ, মানে 0°C তাপমাত্রার সমস্ত বরফ গলে তোমার কি বলে 0°C সমস্ত পানিতে পরিণত হয়, ততক্ষণ তাপমাত্রা বাড়বে না আর কি। তাপমাত্রা কি বলে 0°C কনস্ট্যান্ট বা স্থির থাকবে আর কি। বুঝতে পারছো? সো তাহলে দেখো যে আমি তো বললাম যে এখানে যতক্ষণ না সমস্ত বরফ গলে সমস্ত পানিতে পরিণত হইতে না হইতেছে ততক্ষণ আমার তাপমাত্রা বাড়বে না। তার মানে এখানে একটা ভৌত অবস্থার পরিবর্তন করতেছে। আর এই ভৌত অবস্থার পরিবর্তনের জন্য একটা তাপ দরকার হয়, আমরা তো জানি। সেটাকে বলা হইতেছে হচ্ছে তোমার আপেক্ষিক সুপ্ত তাপ আর কি। বুঝতে পারছো? বা সুপ্ত তাপ যেটাই বলো। সো এখানে মেনলি হচ্ছে তোমার, আমরা তো জানি যে বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ হচ্ছে তোমার মেবি 3,36,000 জুল পার কেজি আর কি। সো বা বলতে পারো তুমি 3.36 ইন্টু 10⁵, 3.36 ইন্টু 10⁵ জুল পার কেজি আর কি। সো যতক্ষণ না তুমি এই তাপটা দিবা ততক্ষণ কিন্তু তোমার কি বলে বরফটা তোমার এই তাপটা শোষণ করার পর বরফটা আর কি পানিতে পরিণত হবে আর কি। তবে যেহেতু এটা আপেক্ষিক শক্তির তাপ, এটা আর কি মানে কার জন্য প্রযোজ্য, এটা হচ্ছে 1 কেজি মানে 0°C তাপমাত্রার 1 কেজি বরফকে যদি তুমি 0°C তাপমাত্রার 1 কেজি পানিতে পরিণত করতে চাও, তাহলে এই পরিমাণ তাপ তোমাকে কী করতে হবে, দিতে হবে আর কি। ঠিক আছে, আমি সেটা এখানেই বোঝানোর চেষ্টা করছি এই পাশে আর কি। এই যে আমরা তো জানি বরফ গলনের আপেক্ষিক শক্তি হচ্ছে এলএফ। এলএফটা হচ্ছে গিয়ে 3,36,000
জুল পার কেজি। সো এই এলএফটা কি, এলএফটা হচ্ছে কি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 কেজি বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 কেজি পানিতে পরিণত করে তোমার এলএফ পরিমাণ তাপ দিতে হবে আর কি, ঠিক আছে, বা এত পরিমাণ থাকবে। কিন্তু আমার তো এখানে এখানে আমি যে মানে বরফগুলো নিছি এখানে তো 1 কেজি নিয়ে নিই আর কি, এখানে হয়তো 1 কেজি থেকে বেশি নিয়েছি বা কম নিয়েছি এরকম কিছু, অবশ্যই বেশি নিয়েছি। ধরো যদি বেশি নিয়ে থাকি তার মানে কি আমার ধরো এখানে এম কেজি বরফ আছে, এম কেজি বরফ, তাহলে এম কেজি বরফকে আর কি তোমার কি বলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এম কেজি বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এম কেজি পানিতে পরিণত করতে কি পরিমাণ তাপ লাগবে, এটা হচ্ছে কি এমএলএফ পরিমাণ তাপ লাগবে আর কি, ঠিক আছে। তো এখানে এসে যে এমএল পরিমাণ তাপ লাগবে সেটা আমি বলছি। তো যতক্ষণ এই কি ইকুয়াল টু, তাহলে আমরা ধরে নিলাম কি ইকুয়াল টু এমএলএফ আর কি, ঠিক আছে। তো আপেক্ষিক সত্য তাপতে আমরা কি বলে এলএফ দ্বারা প্রকাশ করি, এটা হচ্ছে কি বরফগুলো আপেক্ষিক সত্য, এটা তোমরা জানোই আর কি। সো এম এর মান জানলে মোটামুটি এই তাপটা আমরা কিন্তু বের করতে পারবো আর কি, ঠিক আছে, যে কত কেজি বরফ নিয়েছিলাম এখানে। তো এটা গেল আর কি। তার মানে আমি হচ্ছে যতক্ষণ এই কিউ বা এমএলএফ পরিমাণ মানে তাপ যতক্ষণ আর কি ও শোষণ করবে আর কি বরফটা, তারপর থেকে আর কি ওই বরফটা আর কি সম্পূর্ণ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হবে আর কি, এটা আমরা বুঝতে পারলাম আর কি, ঠিক আছে। যত আর কি তাপমাত্রা কিন্তু বাড়বে না আর কি, এই কি বলে সেলসিয়াস স্কেলে আমরা দেখবো যে এখানে তাপমাত্রা বাড়তেছে না, মানে যদি এক টুকরা বরফও বাদ থাকে তারপর এটা তাপমাত্রা বাড়বে না, সমস্ত বরফ যখন সমস্ত পানিতে পরিণত হবে তখন দেখবো আমার তাপমাত্রা বাড়া শুরু করছে, ঠিক আছে। তাহলে এটা গেল একটা জিনিস। এরপর হচ্ছে গিয়ে তোমার আমরা তো এখানে দেখলাম যে তোমার মোটামুটি 0 ডিগ্রি সেলসিয়াসে এসে আমার মানে থার্মোমিটারটা থেমে গেছে আর কি, তাপমাত্রা আর বাড়তেছে না বা শো করতেছে না আর কি। সো এরকম ঘটনা আরেকবার ঘটবে, কখন ঘটবে, যখন নিয়ে আমার সমস্ত বরফটা আর কি পানিতে পরিণত হয়ে যাবে 0 ডিগ্রি সেলসিয়াস, তখন আবার দেখা যাবে যে তাপমাত্রা বাড়া শুরু করছে। তখন আবার কি থার্মোমিটারে দেখবো যে তাপমাত্রাটা আস্তে আস্তে মানে তোমার পারদগুলো উপরে উঠতেছে আর কি, বা পারদ স্তম্ভের দূরটা বাড়তেছে আর কি। তো বাড়তে 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 যখন আবার 100 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে মানে 100 ডিগ্রি সেলসিয়াসের পানিতে, তখন দেখবো আবার হঠাৎ করে আর কি তোমার তাপমাত্রা বাড়া বন্ধ হয়ে গেছে, মানে কনস্ট্যান্ট হয়ে গেছে আর কি তাপমাত্রা। সো এটা আবার কেন হলো, কারণ কারণ হচ্ছে আমরা তো জানি যে যখন 100 ডিগ্রি সেলসিয়াসে পানিটা যাবে তখন ওখান থেকে 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পে পরিণত হওয়া শুরু করবে, তার মানে আবার ভৌত অবস্থার পরিবর্তন। সো ভৌত অবস্থার পরিবর্তন হলে কি তোমার একটা নির্দিষ্ট তাপও শোষণ করবে, শোষণ করে নিয়ে ও 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তোমার কি বলে বাষ্পে পরিণত হবে। সো ওইখানে আর কি কী পরিমাণ তাপ শোষণ করবে এটাও আমরা জানি, ওটাকে বলা হচ্ছে কি তোমার কি বলে ওটা হচ্ছে গিয়ে তোমার ওটাকে আমরা বলছি বাষ্পীভবনের সত্যতা আর কি, ঠিক আছে। সো ওটা ছিল হচ্ছে তোমার মেবি কত 22,68,000 জুল পার কেজি মেবি, এটা ছিল 22,68,000, বা তুমি বলতে পারো 2.268 × 10⁶ জুল পার কেজি আর কি। তার মানে আমরা তো জানি যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কেজি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কেজি বাষ্পে পরিণত করতে আমার এই 22,68,000 তাপ, বা এটাকে বলা হয়েছে গিয়া এলভি পরিমাণ তাপ আমার দিতে হবে আর কি, ঠিক আছে। এটা আমরা তো আমাদের এখান তো আমরা জানি যে এম কেজি পানি ছিল বা এম কেজি বরফ ছিল, যে তার মানে কি এম কেজি 100 ডিগ্রি সেলসিয়াসের এম কেজি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াসের এম কেজি বাষ্পে পরিণত করতে আমার কী পরিমাণ লাগবে, এমএলবি পরিমাণ, বা কিউ প্রাইম ইকুয়াল টু এমএলবি পরিমাণ তাপ লাগবে। তো তুমি যতক্ষণ এই তাপটা না দিবা ততক্ষণ ও কিন্তু মানে কি বলে আর তাপমাত্রা চেঞ্জ হবে না, কারণ এই তাপটাও যখন শোষণ করবে তখন 100 ডিগ্রি সেলসিয়াসের যখন বাষ্পে পরিণত হবে তখন আবার তাপমাত্রা বাড়া শুরু করবে। কিন্তু ধারণাটা হলো ভাই যে এখানে আমরা তো জানি যে 100 ডিগ্রি সেলসিয়াসে যখন আর কি বাষ্পে পরিণত হতে থাকবে তখন কিন্তু ওই বাষ্পগুলো উড়ে যাবে আর কি, যদি তোমার পাত্র খোলা থাকে আর কি। তো সেই জন্য আমরা পাত্রটা ঢেকে দিব যাতে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্প হওয়ার পরেও ওই বাষ্পের তাপমাত্রা আরও বাড়তে থাকে, যেমন 102, 103, 104 এরকম করে আরও বাড়তে থাকে। এই জন্য আমরা একটা বদ্ধ পাত্র নিব আর কি, যাতে করে বুঝতে পারি আর কি বিষয়টা। তাহলে আমি যে জিনিসটা এখানে দেখলাম আমার এখানে কিন্তু দুই জায়গায় তাপমাত্রাটা স্থির হয়েছে, একটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রাটা স্থির হয়েছে যখন হচ্ছে গিয়ে বরফটা পানিতে পরিণত হতেছিল 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে, আবার আরেকবার হচ্ছে গিয়ে তোমার 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে যখন পরিণত হয়েছিল তখন কিন্তু আমার তাপমাত্রা স্থির হয়েছে। তার মানে কি এখানে দুই জায়গায় আমার কিন্তু তাপমাত্রা স্থির হয়েছে, হ্যাঁ। এবং বিষয়টা হচ্ছে আমি তো বললাম যে কি বলে দুই জায়গায় তাপমাত্রা স্থির হয়েছে, এক এক হচ্ছে গিয়ে তোমার গলনাঙ্কে একবার তাপমাত্রা স্থির হয়েছে, একবার হচ্ছে স্ফুটনাঙ্কে আর কি তাপমাত্রা স্থির হয়েছে। সো এখন দেখো যে প্রথমে যে তাপমাত্রা স্থির হয়েছিল আর কি
তোমার কি বলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর কি বলে বরফটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত, ওখানে যে স্থিরটা হয়েছে ওই যে পয়েন্টটা আর কি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ওই পয়েন্টটাকে বলা হবে হচ্ছে তোমার কি বলে বরফ বিন্দু, বা এটাকে বলা হয় আইস পয়েন্ট, বা এটাকে বলা হয় যে এখানে আমি বলেছি বা নিম্ন স্তর বিন্দু বলা হবে আর কি, যে তাপমাত্রায় বরফ গলে পানিতে পরিণত হয়, অথবা পানি বরফে পরিণত হয়। পানি তো বরফ যদি উল্টা পশ্চিম করে তাহলে তো আমরা বুঝতে পারবো যে পানিটা বরফ পরিণত হয়ে গেছে, মানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর কি, বা বরফ পানি একই সাথে সাম্যাবস্থা থাকে। দেখো যখন পানি আর বরফ মানে একটা থেকে একটা কি বলে তোমার কি বলে একটা থেকে একটা পরিণত হয়, বা কি বলে তখন কিন্তু দেখা যায় যে আমার ওরা কিন্তু দুজনে একই অবস্থায় থাকতে পারে। যেমন ধরো অর্ধেক পানি অর্ধেক বরফ হলো, অর্ধেক পানি অর্ধেক বরফ, ওখানে ওরা কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াসে কনস্ট্যান্ট আছে। তার মানে কি ওরা সহ অবস্থান বা কি বলে সাম্য অবস্থায় থাকতে পারে বা সহ অবস্থায় থাকতে পারে, ওই বিন্দুটাকে বলা হবে স্থির বিন্দু। তাহলে আমার এখানে স্থির বিন্দুটা কি বলে নিম্ন স্থির বিন্দু। তাহলে নিম্ন স্থির বিন্দু বা আইস পয়েন্ট বা এটাকে বলা হয় বরফ বিন্দু। তাহলে বরফ বিন্দুর নাম আমি পেলাম 0 ডিগ্রি সেলসিয়াস আর কি, ঠিক আছে। এখন আরেকবার আমরা পাইছি হচ্ছে তোমার তাপমাত্রা এসেছিল কোথায়, এটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর কি। সো ওই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে কি বলে তোমার আমার ইটা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমার যে তোমার তাপমাত্রা স্থির হয়েছে আর কি। সো ওই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা স্থির হচ্ছে ওইটাকে বলা হয় হচ্ছে মানে ওই বিন্দুটাকে বলা হয় হচ্ছে তোমার কি বলে উদ্ভ বিন্দু, বা এটাকে বলা হবে উদ্ভস্থ বিন্দু, বা এটাকে বলা হয় উদ্ভস্থ বিন্দু, বা এটাকে বলা হয় স্টিম পয়েন্ট, বা এটাকে বলা হয় হচ্ছে বাষ্পবিন্দু বলা হয় আর কি, ঠিক আছে। এটা মেবি আমি একটা লিখছিলাম আগে, তো উদ্ভস্থ বিন্দু, এই যে এখানে আমি দিয়েছি যে যে তাপমাত্রা কি হয় আর কি তোমার পানি বাষ্পে পরিণত হয়, বা বাষ্পটা কি বলে পানিতে পরিণত হয়, বা বলতে পারো যে তোমার বাষ্প এবং পানি দুইটা আর কি সাম্য অবস্থা বা একই অবস্থায় বা সহ অবস্থান করে, ওই তাপমাত্রাটাকে আমরা বলতেছি হচ্ছে তোমার কি বলে উদ্ভস্থ বিন্দু, ওই জায়গাটাকে বলতেছে উদ্ভস্থ বিন্দু। তার মানে উদ্ভস্থ বিন্দু পাইলাম হচ্ছে আমরা কি বলে বা স্টিম পয়েন্ট, বা এটাকে বলা হয় তোমার কি বলে স্টিম পয়েন্ট বলা হয়, বা এগুলো বাষ্পবিন্দু বলা হয় আর কি, ঠিক আছে। তাহলে এই দুইটা বিন্দু খুব ভালো, যদি আমি থার্মোমিটার বানাতে যাই তাহলে এই দুইটা বিন্দু মাস্ট আমার লাগবেই আর কি, ঠিক আছে। মোস্টলি থার্মোমিটারগুলো এই দুইটা বিন্দু দিয়ে আগে আর কি মানে এই দুইটা বিন্দু ইউজ করে আর কি ব্যবহার করা হয়। তাহলে মনে রাখবা যে যদি তুমি থার্মোমিটার বানাতে চাও, মানে বহুল জনপ্রিয় থার্মোমিটার যেগুলো পারদ থার্মোমিটার আছে, এগুলো আসলে বা তরল থার্মোমিটার, এগুলোতে আর কি দুইটা স্থির বিন্দু ব্যবহার করে। তো থার্মোমিটার ব্যবহার মানে বানানোর ক্ষেত্রে মেইনলি তোমার এই দুইটা স্থির বিন্দুকে আগে ঠিক করতে হয়, যেমন নিম্ন স্থির বিন্দু এবং উদ্ভূত স্থির বিন্দু, ঠিক আছে। সো এটা কীভাবে আর কি আমরা আইডেন্টিফাই করবো বা কীভাবে ডিসাইড করবো আর কি যে কোনটা হবে নিম্ন স্থির বিন্দু আর কোনটা হবে উদ্ভূত স্থির বিন্দু, সেক্ষেত্রে আর কি তোমার ওই যে একটা এক্সপেরিমেন্ট করে আর কি, ওরা কি করে যে কি বলে একটা কাঁচনল নেয়, ওইটার ভেতরে আর কি তোমার কিছু মার্কারি রাখে, আর একটা পাত্র নেয় আর কি বিশাল, ওই পাত্রের ভেতরে ধরো কিছু বরফ নেয় আর কি পানি সহকারে আর কি। সো নিলে কি হয়, নিয়ে ওরা কি করে ওই তোমার মার্কারিওয়ালা যে বাল্বটা আছে ওইটাকে কি বলে ওই পানিতে আর কি ওই বরফযুক্ত পানিতে আর কি ভেজায় আর কি। তো ভেজায় যখন তখন তো কি বলে মার্কারিটা আর কি কি বলে মানে জমা শুরু করে আর কি, মানে মার্কেটে যখন আমরা কি বলে ওই তোমার ওই ইয়ে যখন ওই কি বলে ওই ওই নলের ভেতর রাখবো তখন কিন্তু এটা আর কি এটা পৃষ্ঠটা কিন্তু গোল হয়ে যাবে। কারণ আমরা তো জানি যে যদি পৃষ্ঠ গোল হয়ে যায় তাহলে পৃষ্ঠের ক্ষেত্রফল সবচেয়ে কম থাকে, ঠিক আছে। বা এটাকে বলা হয়েছে ওই যে পৃষ্ঠ শক্তি অনেক কম থাকে বলে আর কি তোমার পৃষ্ঠটা গোল হয়ে যায় আর কি। সো এরপর ওখানে জমা শুরু করবে, জমা শুরু করতে করতে যখন এটা জমা শুরু করে তখন আমরা কি করি ওখানে একটা দাগ দিই, মানে ওই কাঁচনলটা একটা দাগ দিই মানে নিচে আর কি দাগ দিই, তার মানে এটা হচ্ছে আমার নিম্ন স্তর বিন্দু, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমরা নিম্ন স্তর বিন্দুকে আর কি আইডেন্টিফাই করি। আবার উদ্ভিদ বিন্দুর জন্য কি করে উদ্ভিদ বিন্দু নির্ণয় করার জন্য ধরো তুমি একটা পাত্রের ভিতরে আর কি ওই থার্মোমিটারটা তুমি রাখা বা পারদ সহকারে আর কি কাঁচনলটা রাখা কি ওরা তাপ দেওয়া শুরু করবে। তো তাপ দেওয়া শুরু করলে তোমার কি বলে ডেলিভারিটলি ওইটা তাপমাত্রা বাড়তে থাকবে, বাড়তে বাড়তে একটা সময় দেখা যাবে 100 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে থেমে গেছে আর কি। বা তুমি ধরো বাষ্পের তাপমাত্রা মাপলা আর কি ওই সময় 100 ডিগ্রি সেলসিয়াস গিয়ে যখন থেমে যায় তখন তুমি কি করবা ওই 100 ডিগ্রি সেলসিয়াসে একটা দাগ দিয়ে দেবা, তার মানে এটা হচ্ছে তোমার উদ্ভিদ বিন্দু। তাহলে এই গেল নিম্ন স্তর বিন্দু আর উদ্ভিদ বিন্দু। তার মানে তোমার পুরা ওই কাঁচনলে কিন্তু দুইটা দাগ আছে, একটা হচ্ছে নিম্ন স্তর বিন্দু, একটা হচ্ছে উদ্ভিদ বিন্দু, ঠিক আছে। এই দুইটা নির্ণয় করা হলো আর কি। এরপর একটা হচ্ছে 100-তে, একটা হচ্ছে 0-তে। তো এই 100 থেকে 0-র ভিতরে ওরা কি করে 100টা ভাগ করে আর কি, ঠিক আছে। মানে প্রতিটা ভাগ হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস করে আর কি,
ঠিক আছে, তার মানে প্রথম জিরো থাকে, তো জিরো থেকে এক উপরে গেলে 1 ডিগ্রি সেলসিয়াস, আর জিরো থেকে 1 নিচে গেলে হচ্ছে -1 ডিগ্রি সেলসিয়াস, এরকম আর কি বিষয়টা। ঠিক আছে, তো এইভাবে ওরা উদ্ভূত স্থিরবিন্দু আর নিম্ন স্থিরবিন্দু আগে বের করে তারপরে ওর ভেতরে আর কি দাগ কাটে। সো এটা একটা বিষয় গেল। আর একটা জিনিস মনে রাখবা যে আমার উদ্ভূত বিন্দু নির্ণয় করার জন্য আর কি যে যন্ত্রটা ব্যবহার করা হয় এটাকে বলা হয় পিপসোমিটার। ঠিক আছে, ছোটো ছোটো বিষয়গুলো আর কি মনে রাখবা। সো এটা গেল। এরপর আরেকটা বিষয় আছে। এখন দেখো, আমি কিন্তু প্রথম ক্লাসে একটা কথা বলছিলাম যে থার্মোমিটার বানানোর জন্য হচ্ছে যে জিনিসটা প্রয়োজন হয় এটা হচ্ছে একটা হচ্ছে উষ্ণতামিতিক ধর্ম, আর হচ্ছে উষ্ণতামিতিক পদার্থ আর কি। ঠিক আছে, তো মেন কথা আমরা এখানে দেখো পারদ থার্মোমিটারে বিষয়টা কি হয়, যখনই তুমি পারদ থার্মোমিটারকে কোনো গরম পানিতে রাখো তখন কিন্তু এটা তাপমাত্রা বাড়তে থাকে, মানে পারদটা দৈর্ঘ্য আর কি বাড়তে থাকে, তার মানে কি পারদ স্তম্ভের দৈর্ঘ্যটা বাড়তে থাকে। তার মানে এই পারদ স্তম্ভের দৈর্ঘ্য দেখে কিন্তু আমরা কি করি, তাপমাত্রাটা নির্ণয় করি আর কি, যে এটাকে 20 ডিগ্রি সেলসিয়াস বা 30 ডিগ্রি সেলসিয়াস কোনটা শো করতেছে। তার মানে কি মেইন জিনিস এখানে কিন্তু পারদ স্তম্ভ। তো এই যে যে দৈর্ঘ্যটা আছে পারদ স্তম্ভের, এটাকে বলা হবে হচ্ছে আমার তোমার উষ্ণতামিতি ধর্ম আর কি। ঠিক আছে, কারণ আমরা সংজ্ঞা তো পড়ছিলাম যে যে ধর্ম দেখে আর কি আমরা কি বলে তাপমাত্রা নির্ণয় করতে পারি, যে ধর্ম লক্ষ্য করি ওটাকে বলা হয় উষ্ণতামিতির ধর্ম আর কি। তাহলে আমার পারদ স্তম্ভের দৈর্ঘ্য হবে এখানে উষ্ণতামিতির ধর্ম। আবার ধরো আমরা গ্যাসীয় থার্মোমিটারের কথা বলছিলাম, ওখানে যেমন চাপ স্থির রেখে আয়তনকে বাড়ায়, আবার কি বলে আয়তন স্থির রেখে চাপকে বাড়ায়, তখন কিন্তু আমরা চাপ দেখে আর কি ধরো কি বলে ওই গ্যাসীয় থার্মোমিটারের তাপমাত্রা নির্ণয় করতে পারি গ্যাসীয় থার্মোমিটার দিয়ে, তখন ওই চাপটা হবে উষ্ণতামিতির ধর্ম এখানে। আবার যদি আমি চাপকে কনস্ট্যান্ট রেখে যদি কি বলে আয়তনকে তোমার কি বলে ভেরিয়েবল রাখি, আয়তন বাড়তে থাকবে তাপমাত্রার সাথে সাথে, তো আয়তন দেখে তাপমাত্রা নির্ণয় করতে পারবো, তাহলে ওই আয়তনটাকে বলা হবে আমার উষ্ণতামিতিক ধর্ম। সেমভাবে যদি রোদ থার্মোমিটারে যাও তুমি, এখানে আসে রোদ থার্মোমিটারের ক্ষেত্রে দেখা যাবে যে তোমার রোদটা বাড়বে আর কি, সো রোদের বাড়া কমা দেখে আমি তাপমাত্রা নির্ণয় করতে পারবো, তাহলে ওখানে রোদটা হবে কি উষ্ণতামিতির ধর্ম আর কি। ঠিক আছে, সো এই বিষয়গুলো জানার কথা ছিল। এখন একটা জিনিস লক্ষ্য করো, আমরা কিন্তু মেনলি উষ্ণতামিতিক ধর্ম দেখে আর কি তাপমাত্রাটা নির্ণয় করতেছি আর কি এখানে। ঠিক আছে, এখন এর মানে আর কি কি বুঝাইলো, এর মানে বুঝাইলো কিন্তু আমি বলতে পারি যে কি বলে যে উষ্ণতামিতিক ধর্মটা তাপমাত্রার সমানুপাতিক। কারণ বা আরেকজন বলল যে ভাইয়া তাপমাত্রা উষ্ণতামিতিক ধর্মের সমানুপাতিক আর কি। এখন কোনটা এখানে সঠিক, মানে তোমার বিবেচনায় যে তাপমাত্রা কি উষ্ণতামিতিক ধর্মের সমানুপাতিক হবে, নাকি উষ্ণতামিতিক ধর্ম তাপমাত্রা সমানুপাতিক? আমরা ধরে নিলাম এখানে উষ্ণতামিতিক ধর্ম হচ্ছে এক্স। ঠিক আছে, ওই ধরো এক্সটা হচ্ছে গিয়া ওই পারদস্তম্ভের দৈর্ঘ্য, বা এক্সটা হচ্ছে তোমার কি বলে চাপ বা প্রেশার বা পি, বা এক্সটা হচ্ছে তোমার ধরো কি বলে ভলিউম বা আয়তন, যেটাই বলো আর কি, বা রোধ। ঠিক আছে, সো এখানে ধরে নিলাম আর কি ইন জেনারেল এক্স ধরে নিলাম আর কি। সো এখন কত হচ্ছে তাপমাত্রা হচ্ছে থিটা আমরা। এখন তাপমাত্রা উষ্ণতামিতিক ধর্মের সমানুপাতিক, কিন্তু ঝামেলা হচ্ছে এখানে দুই ধরনের কথা আসে। একটা হচ্ছে গিয়া তাপমাত্রা তো তোমার স্বাধীন সবসময়, তার মানে তাপমাত্রা যত বাড়তেছে আমার কি হইতেছে উষ্ণতামিতিক ধর্ম পারদস্তম্ভ দৈর্ঘ্য তত বাড়তেছে। তার মানে অনেকে বলতে পারে ভাই এখানে তো তাপমাত্রাটা কি বলে উষ্ণতামিতিক ধর্মটা তাপমাত্রার সমানুপাতিক। আবার অনেক বলতে পারে যে ভাই না, এটা উল্টা হবে আর কি। এখন প্রশ্ন হচ্ছে আমার থিটা সমানুপাতিক কি এক্স হবে নাকি এক্স সমানুপাতিক থিটা হবে আর কি। সো এখন দেখো, এখন ঝামেলাটা হচ্ছে গিয়ে দুইটা দুই রকম হয়ে যায় আর কি। সো আসলে এখানে অনেক বলতে পারে যে থিটা সমানুপাতিক হবে হচ্ছে এক্স, বা এক্স সমানুপাতিক থিটা হবে। অনেক বলবো যে এক্স সমানুপাতিক থিটা হতে পারে, কারণ তাপমাত্রা তো ইন জেনারেল এটা স্বাধীন আর কি। কারণ তাপমাত্রা যত বাড়তেছে উষ্ণতামিতিক ধর্ম বা পারদর্শী দৈর্ঘ্য তত বাড়তেছে। বিষয়টা এরকম না, দেখো আমরা কিন্তু তাপমাত্রাকে ডিসাইড করি হচ্ছে গিয়ে উষ্ণতামিতিক ধর্ম দেখে। মেন কথা মানে পারদস্তম্ভের দৈর্ঘ্য যত বাড়তেছে তাপমাত্রা তত বাড়তেছে কারণ আমরা তাপমাত্রা নির্ণয় করতে পারি না থার্মোমিটার ছাড়া, তার মানে থার্মোমিটার আগে তারপর হচ্ছে তাপমাত্রা আসবে আর কি। কনসেপ্ট আছে এরকম। সো এই জন্য আমরা ওই কি বলে তোমার এক্স সমানুপাতিক থিটা না ধরে আমরা ধরবো হচ্ছে গিয়ে থিটা সমানুপাতিক এক্স, মানে তাপমাত্রাটা উষ্ণতামিতিক ধর্মের উপর নির্ভর করবে। কারণ উষ্ণতামিতিক ধর্ম দেখে আমি তাপমাত্রা ডিসাইড করবো। তাহলে আমরা কি বলি সমানুপাতিক চিহ্ন ওঠানোর জন্য একটা ধ্রুবকান যে কে, তাহলে থিটা ইকুয়াল টু কে এক্স আর কি। ঠিক আছে, তাহলে এই তাপমাত্রা যেহেতু উষ্ণতামিতিক ধর্মের সমানুপাতিক সেই অনুসারে আমরা একটা সূত্রে পৌঁছাতে পারি। ধরো যদি কি বলে ধরে নিলাম যে কি বলে θ1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য আর কি উষ্ণতামিতিক ধর্ম হবে এক্সন, তাহলে সেই অনুযায়ী সূত্র হলো থিটা বা থিটা ইকুয়াল টু কে এক্সন হবে। আবার θ2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উষ্ণতামিতিক ধর্ম হচ্ছে এক্স টু, মানে ধরো 20 ডিগ্রি সেলসিয়াস
তাপমাত্রার জন্য আমার উষ্ণতামিতিক ধর্ম হচ্ছে তোমার কি বলে x1, আবার 30°C তাপমাত্রার জন্য আমার উষ্ণতামিতিক ধর্ম হচ্ছে গিয়ে x2। কারণ 20°C তোমার যতটুকু উঠবে আর কি পারো, তার মানে আর 30 ডিগ্রি তো একটু বেশি উঠবে, তার মানে দুইটা ভিন্ন জিনিস আর কি। তো এই জন্য একটা x1 ধরলাম, একটা x2 দিলাম। তাহলে নিয়ম অনুসারে আমরা কি করতে পারি যে θ1 বা θ2 = x1/x2। ঠিক আছে, তাহলে দেখো এটা আমার একটা সূত্র দাঁড়ালো, θ1 বা θ2 = x1/x2। তার মানে এখানে আমরা যেহেতু জানলাম যে কি বলে, আমরা যেহেতু জানলাম যে তাপমাত্রাটা উষ্ণতামিতিক ধর্মের সমানুপাতিক, ওই সূত্র অনুসারে আমরা এখানে বের করলাম যে তাপমাত্রার অনুপাত আর উষ্ণতামিতিক ধর্মের অনুপাত সমান হবে। সব সময় এই সূত্রটা সব ক্ষেত্রে প্রযোজ্য হবে আর কি। ঠিক আছে, এবার আলা তুমি যেই থার্মোমিটার ব্যবহার করো না কেন, এখানে গ্যাসের থার্মোমিটার ব্যবহার করো বা কি বলে তরল থার্মোমিটার ব্যবহার করো, যেটি ব্যবহার করবে কিনা এই সূত্রটা আর কি প্রযোজ্য হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো আরেকটা জিনিস, যেহেতু আমরা এক্সকে ইন জেনারেল বা নর্মালি একটা উষ্ণতামিতিক ধর্ম ধরে নিয়েছি, মানে পারদস্তম্ভ দৈর্ঘ্য হতে পারে, একটা প্রেশার হতে পারে, যে কোনো জিনিস হতে পারে। সো এখানে আমরা তো পারদস্তম্ভের যে দৈর্ঘ্য দেখে তো আমরা তাপমাত্রা নির্ণয় করতে পারি। তাহলে পারদ থার্মোমিটারে আমরা কি করি ওই যেহেতু পারদস্তম্ভের দৈর্ঘ্য দেখে উষ্ণতামিতিক ধর্ম কি বলে তাপমাত্রা নির্ণয় করতে পারি, তাহলে এই দৈর্ঘ্যটাকে বলতেছে উষ্ণতামিতিক ধর্ম। তাহলে যেহেতু এটা দৈর্ঘ্য, তাহলে আমি এল ধরে নিলাম। তাহলে এখানে উষ্ণতামিতিক ধর্মে এক্সটা ইকুয়াল হবে এল, মানে এক্সটা হবে এখানে এল। তারপরে তুমি গ্যাসের থার্মোমিটার ব্যবহার করতে পারো, যেখানে তুমি যদি কি বলে তুমি কি বলে আয়তনটা স্থির রাখো, তাহলে কি বলে ওইখানে চাপটা দেখে আমি তাপমাত্রা নির্ণয় করতে, তাহলে চাপটা হবে উষ্ণতামিতিক ধর্ম, তার মানে x = p হবে আর কি। ঠিক আছে, আবার সেমভাবে এখানেও যদি কি বলে স্থির চাপে আর কি, চাপ যদি স্থির রাখো আয়তন দেখে আর কি তাপমাত্রা নির্ণয় করতে পারে, সেক্ষেত্রে x = v হবে। আবার কি বলে থার্মোকাপল যদি ব্যবহার করে, সেখানে আমরা দেখছি যে থার্মোকাপলে তোমার তাপীয় তড়িৎচালের শক্তি বাড়ে তাপমাত্রার সাথে সাথে, তখন দেখা যায় যে ওইটা দেখে আমরা তাপমাত্রা ডিসাইড করি। সেখানে বলে x = আর কি ই। ঠিক আছে, আবার কি বলে প্লাটিনাম রোদ থার্মোমিটার আছে, যেখানে আর কি রোদ দেখে আমরা মেনলি তাপমাত্রা নির্ণয় করি, তাহলে ওইটা হবে উষ্ণতামিতিক ধর্ম, তাহলে x = হবে আর। আবার যদি বাষ্প যদি ব্যবহার করি, জলীয় বাষ্প, যেমন জলীয় বাষ্প কি বলে মানে বাতাসে কী পরিমাণ জলীয় বাষ্প আছে, কি মানে বিভিন্ন তাপমাত্রায় জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বিভিন্ন হয়, এটা তো আমি বলছিলাম। সো ওই অনুযায়ী জলীয় বাষ্প দেখে আর কি আমরা কি বলে তাপমাত্রা নির্ণয় করতে পারি, তাহলে এই জলীয় বাষ্পটা হবে তোমার উষ্ণতামিতিক ধর্ম এখানে। ঠিক আছে, এখন আরেকটা জিনিস দেখো, তাহলে এটা আমরা একটা সেলসিয়াস স্কেল নিয়ে কাজ করলাম। আমরা কিন্তু কি বলে অনেকগুলো স্কেল আছে, ঠিক আছে, যেমন সেলসিয়াস স্কেল আছে একটা, তারপরে তোমার কেলভিন স্কেল আছে, তারপরে তোমার আছে হচ্ছে ফারেনহাইট স্কেল আছে, তারপরে আছে র্যাঙ্কিং স্কেল আছে, তারপরে আছে রোমার স্কেল আছে। ঠিক আছে, বিভিন্ন ধরনের স্কেল আছে আর কি। ঠিক আছে, সো এখানে বিভিন্ন ধরনের স্কেলে কিন্তু তাপমাত্রা আমরা ডিফারেন্টভাবে আর কি মানে প্রত্যেকটা ডিফারেন্টভাবে ইউজ করি। যেমন সেলসিয়াস স্কেলে থিটা ব্যবহার করি, কেলভিন স্কেলে কে ব্যবহার করি, কি বলে কেলভিন স্কেলে টি ব্যবহার করি, তারপর ফারেনহাইট স্কেলে এফ ব্যবহার করি, র্যাঙ্কিং স্কেলে আরএন ব্যবহার করি, তারপর রোমান স্কেলে আর ব্যবহার করি। এইগুলো আর কি বিভিন্ন স্কেলের নামগুলো আসছে হচ্ছে মেনলি বিজ্ঞানের নাম থেকে আর কি। এই আবার একটা জিনিস কি, সেলসিয়াস স্কেলের আগের নাম ছিল কিন্তু তোমার সেন্টিগ্রেড স্কেল, বাট যেহেতু স্কেলগুলো আর কি বিজ্ঞানের নাম থেকে আসে, তাই 1998 মেবি এটা চেঞ্জ করে আর কি সেলসিয়াস স্কেল রাখা হয়েছে আর কি। ঠিক আছে, তাহলে 5টা স্কেলের নামও মনে রেখো আর কি। এটা হচ্ছে 1998 সালে হচ্ছে সেন্টিগ্রেড স্কেলের নামটা পরিবর্তন করে তোমার সেলসিয়াস স্কেল রাখা হয়েছে আর কি। ঠিক আছে, সো এখন এখানে দেখো একটা ছবি আর কি, এটা সেলসিয়াস স্কেল নিয়ে কাজ করছি আমরা। কি বললাম, এটা ধরো আমার একটা সেলসিয়াস স্কেল আর কি। সো এখানে আমি কি করলাম যে একটা হচ্ছে গিয়ে তোমার নিম্নস্তর বিন্দু নিলাম যে 0°C, একটা হচ্ছে গিয়ে তোমার 100°C কি উদ্ভূতের বিন্দু। যেহেতু আমরা বুঝতে পারছি নিম্নস্তর বিন্দুটা কি, নিম্নস্তর বিন্দুটা হচ্ছে ওই যে তাপমাত্রাটা যখন স্থির হয়ে গেছিলো 0°C, এর বরফটা পানিতে পরিণত হয়েছিল, বা 0°C এর পানিটা বরফে পরিণত হয়, যেটাই আর কি, বা ওরা একই সম অবস্থায় থাকে, সেটা ছিল আমার হচ্ছে নিম্নস্তর বিন্দু, বা এটাকে বলা হয়েছে আইস পয়েন্ট, বা এটাকে বলা হয় বরফ বিন্দু। এটা হচ্ছে উদ্ভূতের বিন্দু ছিল আর কি। সো আমি দুইটা বিন্দু আগেই নিয়ে ফেলালাম আর কি, যেহেতু এটা হচ্ছে গিয়ে তোমার সেলসিয়াস স্কেল আর কি, বা সেন্টিগ্রেড স্কেল। সো এখন আমি ধরে নিলাম যে 0°C তাপমাত্রায় আমার কি বলে ওই
উষ্ণতাভিত্তিক ধর্মটা হবে হচ্ছে এক্স 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 আইস, ঠিক আছে, বা এক্স এক্স নট করতে পারো, ঠিক আছে, এক্স আইস বা এক্স নট। কারণ এটা 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 ছিল আমার হচ্ছে নিম্ন স্তর বিন্দু বা এটা ছিল আইস বিন্দু। সে কারণ এখানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু আমার মার্কারির একটা অবস্থান থাকবে আর কি। সো পারদর্শী নম্বর একটা অবস্থান থাকবে আর কি, ঠিক আছে। ওটা 0 হোক বা যা হোক আমার এটা দেওয়ার বিষয় না। আবার কি করলাম যে আমি উদ্ভিস্তর বিন্দু বা 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি যে আর কি তোমার ওই উষ্ণতাবিধির ধর্মটা হবে ওটাকে আমি ধরে নিলাম হচ্ছে এক্স স্টিম, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে গিয়ে তোমার থিটা ডিগ্রি সেলসিয়াস, আমরা জানি না থিটা কত, থিটা ডিগ্রি সেলসিয়াসে আমরা উষ্ণতামিতিক ধর্ম বা পারদস্তম্ভর যে দৈর্ঘ্যটা আসে এটাকে আমরা ধরে নিলাম হচ্ছে গিয়া তোমার কি বলে এক্স থিটা আর কি, ঠিক আছে। এখানে এক্স দিতেছি কারণ এটা যে কোনো থার্মোমিটার হতে পারে আর কি, বা যে কোনো স্কেল হতে পারে। আমরা এক্স ওই যে আগে বলছি যে সেলসিয়াসের জন্য এল ব্যবহার করছি, তারপরে বাকি কিছু ক্ষেত্রে পি ব্যবহার করছি, কিছু কিছু ক্ষেত্রে ইয়া কি বলে ভি ব্যবহার করছি, ঠিক আছে। তো ইন জেনারেল আমরা এক্স ব্যবহার করলাম আর কি। তাহলে দেখো আমার এই দৈর্ঘ্যটা কী আসে, মানে থিটা থেকে থিটা ডিগ্রি সেলসিয়াস থেকে তোমার 0 ডিগ্রি সেলসিয়াস দৈর্ঘ্যটা কত আসে, থিটা মাইনাস 0 ডিগ্রি সেলসিয়াস আসবে, মানে থিটা ডিগ্রি সেলসিয়াস মাইনাস 0 ডিগ্রি সেলসিয়াস, এই যে এটা আসছে। আবার কি এই দৈর্ঘ্যটা কী হবে এখানে, মানে নিম্ন স্থলবিন্দু থেকে ঊর্ধ্বস্থলবিন্দুর দৈর্ঘ্য এটা হবে হচ্ছে গিয়ে তোমার 100 ডিগ্রি সেলসিয়াস মাইনাস হচ্ছে গিয়ে 0 ডিগ্রি সেলসিয়াস আর কি, ঠিক আছে। এখানে আবার দেখো এই দৈর্ঘ্যটা কী হবে, এই দৈর্ঘ্যটা হবে হচ্ছে তোমার কি বলে থিটা মাইনাস এক্স থিটা মাইনাস হচ্ছে এক্স আইস, ঠিক আছে, যে এক্স থিটা মাইনাস এক্স আইস। আর এই দৈর্ঘ্যটা কী হবে এক্স স্টিম মাইনাস এক্স আইস, ঠিক আছে, এই যে এখানে আমি লিখছি এক্স স্টিম মাইনাস এক্স আইস, ঠিক আছে। এখন আমরা তো সূত্র অনুসারে দেখলাম যে তাপমাত্রা সবসময় কি উষ্ণতামিতিক ধর্মের সমানুপাতিক হয়। তার মানে কি তোমার তাপমাত্রার অনুপাত আর উষ্ণতামিতিক ধর্মের অনুপাতটা সমান হবে আর কি, ঠিক আছে। তো এখানে আমরা সেটাই লিখছি এই যে সূত্র অনুসারে যে সমানুপাতিক হয়। তাহলে আমরা বলতে পারি কি তাপমাত্রার অনুপাত মানে হচ্ছে এটার অনুপাত বা এটার অনুপাত যা হবে এটার অনুপাত বা এটার অনুপাত তাই হবে আর কি। সো আমরা কী করলাম থিটা মাইনাস 0 ডিভাইডেড বাই 100 মাইনাস 0 আর কি, মানে ওই যে এখানে 100টা ছিল হচ্ছে তোমার 1 ডিগ্রি সেলসিয়াস আর মাইনাস হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, মানে হচ্ছে কী বলে নিম্ন স্থলবিন্দু। আর থিটা ছিল আমার যে কোনো টেম্পারেচার, আর 0 ছিল আমার নিম্ন স্থলবিন্দু। আর এখানে কি ওই যে তোমার কি বলে এটা বাই এটা হবে আর কি, ঠিক আছে, ওই অনুসারে, কারণ উষ্ণতামিতিক অনুপাতটাও সমান হবে আর কি। তাহলে ওই দৈর্ঘ্যটা ছিল হচ্ছে এক্স থিটা মাইনাস এক্স সাইজ আর ডিভাইডেড বাই এক্স স্টিম মাইনাস এক্স সাইজ, ঠিক আছে। তাহলে এখান থেকে এটা 0 এটা 0, তাহলে আমরা এখানে থিটাটা রেখে 100 ওই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা একটু আগে বলছি যে তুমি এক্স সাইজকে এক্স নট বা এক্স জিরোটা বসাইতে পারো আর কি, ঠিক আছে। তাহলে আমরা কী বললাম এক্স থিটা মাইনাস এক্স নট ডিভাইড বাই এক্স স্টিমকে আবার কী বলে X100 ব্যবহার করে অনেক সময়, কারণ ওটা 100 ডিগ্রি সেলসিয়াস হলো। সো স্টিমের জায়গায় X100 বসাই দিলাম ইন্টু তোমার কি এক্স নট, ঠিক আছে, ইন্টু 100 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। সো এটাও একটা আর কি সূত্রের মতো আর কি, ঠিক আছে, যে কোনো তাপমাত্রায় তুমি কী বলে যদি এরকম হয় যে তোমার কি বলে তুমি যদি কী বলে উষ্ণতামিতিক ধর্মের মানগুলো জানো, তাহলে তুমি কী করবা ওই তাপমাত্রাটা সে ওই স্কেলটা দেখে আর কি তাপমাত্রার মানটা বের করে ফেলাতে পারবে আর কি। এটা এখানে দেখাইছি, ঠিক আছে। তাহলে এটা হলো একটা কথা, মানে তাপমাত্রা আমরা কীভাবে বের করবো একটা স্কেল থেকে আর কি, একটা সেলসিয়াস স্কেল থেকে আর কি। সো সেটার জন্য সূত্র হচ্ছে এটা, যদি তোমার উষ্ণতামিতিক ধর্ম জানা থাকে, যেমন হচ্ছে গিয়া তোমার কি বলে মানে নিম্ন স্থলবিন্দু উষ্ণতামিতিক ধর্ম কত, উদ্ভব স্থলবিন্দু উষ্ণতামিতিক ধর্ম কত, এবং তোমার কি বলে যে তাপমাত্রা বের করবা ওই তাপমাত্রাতে আর কি উষ্ণতামিতিক ধর্ম কত, এগুলো যদি জানা থাকে তাহলে তুমি অবশ্যই কি করতে পারবা এই ওই তাপমাত্রাটা বের করায় ফেলতে পারবে। উষ্ণতামিতিক ধর্ম থাকলে তোমার এটা তোমরা ব্যবহার এমনি বের করছে আর কি, এটা হচ্ছে ইন জেনারেল বের করছে। তো তুমি যদি এখানে একটা রুট থার্মোমিটার ব্যবহার করো তাহলে তো আমরা বলছি যে যদি পারদ থার্মোমিটার ব্যবহার করো তাহলে এক্সের জায়গায় এল বসতো, ঠিক না, এক্সের জায়গায় এল বের কারণ পারদস্তম্ভ দৈর্ঘ্য দেখে আমরা নির্ণয় করতে পারি। আবার গ্যাসের থার্মোমিটার ব্যবহার করে এক্সের জায়গায় পি বসাইতাম, কারণ ওখানে প্রেশার দেখে বা তোমার ভলিউম দেখে ওকে নির্ণয় করি। বা আবার রোদ থার্মোমিটার ব্যবহার করে তখন এক্সের জায়গায় আর বসাইতাম, মানে আর দেখে ওখানে কি নির্ণয় করতেছি। তো এটাই আর কি এখানে দেখা যাচ্ছে যদি রোদ থার্মোমিটার ব্যবহার করি তাহলে থিটা ইকুয়াল টু হবে হচ্ছে আর থিটা মাইনাস আর আইস
ডিভাইডেড বাই আর এস টি মাইনাস আর আইএস, ঠিক আছে? বা এখানে আর 100 বসাইতে পারো, আর নট বসাইতে পারো আইএসের জায়গায়। সো এটাই ছিল হচ্ছে কথা। এখন আমি যে তোমাদের ক্লাসে প্রথমে আজকে বলছি যে মেন কথা হচ্ছে মানে দুইটা বিন্দু যদি ব্যবহার করতে, মানে দুইটা স্থির বিন্দু যদি ব্যবহার করে তুমি থার্মোমিটার বানাও, তাহলে একটা ঝামেলা আছে, যেমন নিম্ন স্থির বিন্দু এবং উচ্চ স্থির বিন্দু দুইটা যদি ব্যবহার করা, যেমন সেলসিয়াস স্কেলে আর কি। ঝামেলাটা কি? ঝামেলাটা হচ্ছে ধরো, ঝামেলাটা আসলে নিম্ন স্থির বিন্দুতে হয় না, উচ্চ স্থির বিন্দুতে হয় আর কি। যেমন ধরো হচ্ছে তুমি কি করলা, যেমন তুমি ঢাকা শহরে আসো, সো এখানে তো আমরা জানি যে 100 ডিগ্রি সেলসিয়াসে তোমার কি বলে, তোমার যে কোনো একটা মুরগি টুরগি যেটাই বলো ওটা কিন্তু মানে ফোটা শুরু করে, ঠিক আছে? কিন্তু তুমি ধরো বান্দরবান গেলা বা পাহাড়ি অঞ্চলে গেলা, পাহাড়ের উপরে তো আমরা জানি যে মোটামুটি বাতাসের চাপটা কম থাকে, যার কারণে দেখা যায় ওইখানে আর কি তোমার তোমার 70 বা 80 ডিগ্রি সেলসিয়াসে তোমার পানিটা বাষ্পে পরিণত হওয়া শুরু করে আর কি, ঠিক আছে? তার মানে ঢাকা শহরে ধরো 100 ডিগ্রি সেলসিয়াসে আমরা কী করে পানিটা বাষ্পে পরিণত হয়, যার কারণে আমরা 100 ডিগ্রি সেলসিয়াসকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে গিয়ে উদ্ভিস্টার বিন্দু। কিন্তু ধরো বান্দরবন বা খাগড়াছড়ি এলাকায় হচ্ছে তোমার কী বলে 70 বা 80 ডিগ্রি সেলসিয়াসে কী করে বাষ্পটা আর কি পানিটা বাষ্পে পরিণত হয়, ঠিক আছে? সো ওই ক্ষেত্রে বিষয়টা কী হয়, ওই ক্ষেত্রে কিন্তু তুমি ওখানে কী বলে X100 ব্যবহার করতে পারবা না, ওখানে ওখানে তোমার X80 ব্যবহার করতে হবে। মানে উষ্ণতামিতি ধর্ম যেটা আছে, মানে উদ্ভিস্তির বন্ধুর জন্য বা দাগটা যে আমরা একটাতে কাটছিলাম ওখানে কিন্তু এইটাতে কাটতে হবে আর কি, ঠিক আছে? তো এটা একটা ঝামেলা উদ্ভিস্তির বিন্দু নিয়ে। তার মানে তুমি বুঝতে পারলা যে উদ্ভিস্তির বিন্দুটা কিন্তু আসলে তোমার কনস্ট্যান্ট না, এটা চেঞ্জ হইতে পারে আর কি, ঠিক আছে? সো এটা ছিল একটা টপিক আর কি। সামনে আরও কিছু ডিটেলস জিনিস দেখবো আর কি। আমরা তাপগতিবিদ্যার 0তম সূত্রটা পড়তেছিলাম, এখান থেকে আর কি এইগুলো আস্তে আস্তে বের হয়ে আসতেছে। সো মনে রাখো যে উদ্বস্তুর বিন্দুটা তোমার স্থির না, এটা হচ্ছে বিভিন্ন জায়গার ক্ষেত্রে আর কি দেখা যায় তোমার পানিটা বাষ্পে হয়তো তাপমাত্রা কম তাপমাত্রায় হয়ে যেতেছে, যার কারণে ওখানে আমরা আর কি কী বলে উদ্বস্তুর বিন্দুকে 100 ডিগ্রি সেলসিয়াস ধরতে পারবো না, মাঝে মধ্যে 80 ধরা লাগে, মাঝে 70 ধরা লাগে। সো এটা একটা ঝামেলা। তার মানে কি তুমি যখন থার্মোমিটারে দাগ কাটতে যাবে তখন কিন্তু একটা ঝামেলা ভেতরে পড়বে আর কি, ঠিক আছে? তার মানে উদ্বস্তুর বিন্দুটা আর কি তোমার ইয়া না, স্থির না আর কি, ঠিক আছে? বা এটা কনস্ট্যান্ট না। সো দেখা যায় যে যদি এইসব অঞ্চলে যাও তাহলে পানিটা আর কি কী বলে ঢেকে দেওয়া লাগে আর কি, যখনই তুমি কোনো কিছু সিদ্ধ করতে যাবে, কারণ ঢেকে দিলে পানিটা ধরো 70-80-তে উড়ে যেতে পারবে না। তাপমাত্রা যতই বাড়তে থাকে, যেহেতু ঢাকনা ঢাকা আসে, আস্তে আস্তে কী করে যে ওইটা আর কি ফুটতে শুরু করে, ফুটতে যায় 100 যায়, 110 যায়, আরও বেশি যায়, ভেতরে থাকলে তখন দেখা যায় তুমি যে কোনো জিনিস সহজে সিদ্ধ করতে পারবো আর কি। সো এই ছিল আজকের টপিক।